This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ता उमर गालिब एक ही भूल करता रहा, धूल चेहरे पे थी और वो आईना साफ करता रहा। বিখ্যাত শায়ের গালিব কলকাতায় বসেই তিনি এই শায়েরিটা লিখেছিলেন। উর্দু কবি মির্জা গালিব। এই চারটে পংক্তির মানে খুব সহজ। সারা জীবন গালিব একটাই ভুল করে গেল, তার মুখেই ধুলোটা লেগেছিল, কিন্তু গালিব আজীবন আয়নাটা পরিষ্কার করে গেল। ভাবছেন তো হঠাৎ করে আজ গালিবকে নিয়ে কেন পড়লাম? আজ গালিবের লেখাটা মনে পড়লো সন্দেশখালির জন্য। শেখ শাহজাহান পুলিশের হাতে ধরা পড়ার পর তৃণমূলের যাবতীয় নেতা প্রত্যেককে একটা কথাই বলতে শুনেছি, এই সন্দেশখালির মানুষের প্রধান দাবিটা তো পূরণ হয়ে গেল, ব্যাস আর কি। আর তো এরপর এই যা যা দেখেছেন, যা যা শুনেছেন, আর কিছু শুনবেন না, সব ঠিকঠাক শান্ত পরিষ্কার। গালিবের আয়না পরিষ্কারের মতো কি ওই শাহজাহানকে গ্রেফতার করাতেই তৃণমূল মনে পড়ল যে সব পরিষ্কার হয়ে গেছে? তারা কি আসলে আয়নাটা পরিষ্কার করেছে? সন্দেশখালির আসল ক্ষতটা যে অন্য জায়গায়, সেটা তারা ভুলে গেছিল। আর এই আত্মসন্তুষ্টি, মানে এটা বিশ্লেষণ করার একটা যে দরকার আছে, প্রয়োজন আছে, এটা তারা তখন না ভেবে থাকুক, এখন ডেফিনেটলি ভাবছে। কারণ এই যে ক্ষতটা, এই ক্ষতটা সারা দেশের সামনে এই লোকসভার ভোটে বিজেপি তুলে ধরবে, এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। এটা কি তারা আগে আঁচ করতে পারেনি? খেয়াল করে দেখুন, সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে এই বসিরহাট লোকসভা আসনে প্রার্থী করেছে বিজেপি। কেন করেছে? শাহজাহানের পরিচিত বলে যারা পরিচিত, ওই শিবু হাজরা, উত্তম সর্দার, এদের জেলে যেতে হয়েছে তো এই রেখাপাত্রের জন্যই। এদের বিরুদ্ধেই হেনস্থার নির্যাতনের অভিযোগটা সবার আগে এই রেখাপাত্রই করেছিলেন। ফলে তাকে প্রার্থী করার ফলে কোথাও গিয়ে বিজেপি যে বিভিন্ন রকম ফয়দা তুলে নিল, এটা বোধহয় অনেকেই খেয়াল করেননি। তাই জন্যই সবাই ওই যে জায়গাটায় দেখছিলেন যে গণ্ডগোল হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, সন্দেশখালির লোকজন ক্ষুব্ধ, বিজেপির কর্মীরা ওখানে ক্ষুব্ধ, কোত্থেকে কে রেখাপাত্র নিয়ে এসে তাকে কোথাও গিয়ে প্রার্থী করে দেওয়া হলো। অনেকে বলছিলেন, তৃণমূলেরও অনেকে মস্করা করছিলেন যে বিজেপি প্রার্থী পাচ্ছে না, তাই জন্য রেখাপাত্রকে এখানে নিয়ে এসে প্রার্থী করলো। আসল ব্যাপারটা কি অন্য। বিজেপি তাদের ফয়দার জায়গাগুলো সব কি ঠিকভাবে হিসেব করেছে? দেখুন, একটু খতিয়ে দেখলে কিন্তু মনে হবে ব্যাপারটা সেরকমই। কেন বলছি খেয়াল করে দেখুন। প্রথমত, তৃণমূল যেটা ভাবছিল যে শাহজাহানদের গ্রেফতারের পর সন্দেশখালির ড্যামেজটা পুরো ম্যানেজ করা হয়ে গেছে, সেই কনফিডেন্সে কোথাও গিয়ে একটা ধাক্কা দেওয়া গেল। মানে গোটা বিষয়টা আর যাই হোক, আর ধামাচাপা রইল না তো, ফের একবার ওই সন্দেশখালির বিষয়টাকে ভোটের আগে প্রাসঙ্গিক করে দিল বিজেপি। এটা প্রথম কারণ। দ্বিতীয়ত, রেখাপাত্রের মতো একদম সাধারণ, একদম আম জনতার ঘরের একজন প্রতিবাদী মহিলা, তাকে প্রার্থী করার ফলে বিজেপি বলার সুযোগটা পেয়ে গেল যে তারা সন্দেশখালির অত্যাচারিতদের সঙ্গে আছে, শেষ পর্যন্ত থাকবে। আজ রেখাপাত্রকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী এই শাহজাহান বাড়ির অত্যাচারের কথা সবার সামনে নিয়ে আসার জন্য। রেখাকে তিনি শক্তির প্রতীক বলেছেন। তাহলে বুঝতে পারছেন, প্রধানমন্ত্রী ফোন করছেন, প্রধানমন্ত্রী যার সাথে কথা বলে যাকে শক্তির প্রতীক বলে বর্ণনা করছেন, তিনি এক ঝটকায় কোথায় পৌঁছে গেলেন, এবং তিনি যে বিষয়টার সঙ্গে জড়িত সেটা কোথায় পৌঁছে গেল? গোটা দেশের সামনে। সন্দেশখালির যে ক্ষতটাকে প্রথম থেকে তৃণমূল আড়াল করার চেষ্টা করেছিল, যে ঘটনাগুলোকে প্রথম থেকে সাজানো ঘটনা বা ছোট ঘটনা বা বিরোধীদের অপপ্রচার, এই সমস্ত বলে আর কি কোথাও গিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল তৃণমূল, সেই মহিলাদের ওপর অত্যাচারের বিষয়টাই যে এই 24-এর ভোটে বিজেপি মেন ফোকাস করতে চলছে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল আজকের দিনে। आपका ये जो आत्मविश्वास है ना, आप जरूर दिल्ली पहुंचोगी और आप जरूर चुनाव जीत करके आओगी। हमारा सन्देशखाली की माँ बहन की
पूरा सपोर्ट थी, इसलिए हम ये कर पाए सब। हम राम जी की तरह एक भाई एक बाप हमारी मिला है, तो हम आपका छोटे बेटी की तरह हमारा साथ रहेगा। आपने जो साहस दिखाया है वो देखकर लग रहा है कि इस बार बंगाल की नारी शक्ति विशेष रूप से हमें आशीर्वाद देगी, बंगाल की उज्जवल भविष्य के लिए आशीर्वाद देगी। चलिए रेखा जी, मेरी बहुत शुभकामनाएं आपको, हिम्मत के साथ आगे बढ़िए। बहुत बहुत धन्यवाद। নরেন্দ্র মোদী আজকে বেলজিয়ামের প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন, নিউক্লিয়ার এনার্জি সামিট নিয়ে কথা হয়েছে, এটাও প্রধানমন্ত্রী নিজেই জানিয়েছেন। কিন্তু এসবের ফাঁকেও তিনি রেখা পাত্রকে ফোন করার সময়টা কিন্তু খুঁজে বার করে নিয়েছেন। এই এত ব্যস্ত তিনি, তাকে নর্মালি দলের নেতারা তার কাছে অবধি পৌঁছতে পারেন না, ঠিক সেখানে তিনি এই রেখা পাত্রকে ফোন করার সময়টা বার করতে কিন্তু কোনো ভুল করেননি। এবং দুজনের মধ্যে যে মিনিট 15 কথা হয়েছে সেটা রেখা নিজেই জানিয়েছেন। আপনাদের শোনালাম সেই কথোপকথনের খানিকটা অংশ, আমরাও পেয়েছি। এবার প্রধানমন্ত্রী যেদিন বেলজিয়ামের প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বললেন, ঠিক সেই দিনই সন্দেশখালীর রেখা পাত্রের সঙ্গেও ফোনে কথা বললেন। বুঝতে পারছেন সন্দেশখালীর বিষয়টা ঠিক কোন উচ্চতায় পৌঁছে দিলেন নরেন্দ্র মোদী। জানা গেছে প্রধানমন্ত্রী নিজে রেখা পাত্রের হয়ে নাকি প্রচার করতে আসবেন। তিনি কে না, বিজেপির নাম্বার 1 স্টার ক্যাম্পেনার, তারকা প্রচারক। সব প্রার্থী চাইবেন তার এলাকায় প্রধানমন্ত্রী এসে একটু প্রচার করে যান, কিন্তু প্রধানমন্ত্রী নিজে ঠিক করেছেন রেখা পাত্রর হয়ে প্রচারে আসবেন তিনি। দেশের প্রধানমন্ত্রী আসবেন সাধারণ একজন প্রার্থীর হয়ে প্রচার করতে, নিজে ঠিক করছেন। 2014 সালে আসানসোল লোকসভা কেন্দ্রে প্রচারে এসেছিলেন নরেন্দ্র মোদী। কি বলেছিলেন মনে আছে? মুঝে বাবুল চাহিয়ে। আসানসোলের মানুষ এই প্রধানমন্ত্রীর আবেদন তো এটা সব স্বতঃস্ফূর্তভাবে সাড়া পড়ে গেছিল। একজন কাউকে এরকমভাবে প্রধানমন্ত্রী চাইছেন, বাবুল জিতে গেছিলেন। 2024-এ নরেন্দ্র মোদী যে বসিরহাটের মানুষের কাছে রেখা পাত্রকে চাই বলে আবেদন করবেন, সেটা কিন্তু আজ পরিষ্কার হয়ে গেল। আরও একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন রেখা পাত্র আর কেউ না, তাঁর ক্যান্ডিডেট। আর শুধুই কি রেখা, প্রধানমন্ত্রী কি শুধু তাকেই ফোন করলেন, তার সঙ্গে কথা বললেন, নাকি তার সঙ্গে ফোনে কথা বলার মাধ্যমে প্রধানমন্ত্রী গোটা বাংলা তো বটেই, সারা দেশের মহিলাদের সঙ্গে নিজেকে কানেক্ট করে ফেললেন, সবার কাছে একসঙ্গে বার্তা দিলেন। রেখাকে প্রধানমন্ত্রী কি বলেছেন খেয়াল করে দেখুন। বাংলার নারী শক্তি বিজেপিকে আশীর্বাদ করছে। এই বাংলায় মহিলারা অত্যাচারিত এই সন্দেশখালীকে সামনে রেখে সেই প্রচার গোটা দেশে ছড়িয়ে দিয়েছে বিজেপি। আর তারপর প্রধানমন্ত্রী বলছেন বাংলার নারী শক্তি বিজেপিকে আশীর্বাদ করছে। এটা গোটা দেশের ওই মহিলা ভোট ব্যাংকের কাছে কত বড় একটা বার্তা খেয়াল করতে পারছেন। বাংলায় মহিলা ভোটারের সংখ্যা সেটাও তো প্রায় 50%, 50%। এবার এই ভোট ব্যাংকের সমর্থন একটা চালেই কি অনেকটা পকেটে পুরে ফেললো বিজেপি? এই প্রশ্নটা কিন্তু চলবে এখন, অন্তত ওই ভোটের রেজাল্ট বেরোনো অবধি এটা নিয়ে কাটাছেঁড়া করতে হবে, এড়িয়ে যাওয়া যাবে না। সাজানো ঠাজানো বলে একদম এড়িয়ে যাওয়া যাবে না। সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ বলেই যে তারা রেখা পাত্রকে প্রার্থী করেছেন, এর আগে সেটা কিন্তু শুভেন্দু অধিকারীও খুব একদম পরিষ্কারভাবে স্বীকার করে নিয়েছিলেন, রাগ ডাক গুড়গুড় না করে। তাহলে বোঝা যাচ্ছে কিভাবে এই রেখা পাত্রর মধ্যে দিয়ে অনেক লম্বা রাস্তা দেখতে পাচ্ছে বিজেপি। এই নির্বাচনে চাকরি দুর্নীতি, বেকারদের চাকরি লুট, সন্দেশখালীর মা বোনেদের মধ্যরাত্রে ডেকে নিয়ে গিয়ে শাহজাহানদের পিঠা খাওয়া, এই দুটো ইস্যুর উপরে দাঁড়িয়ে নির্বাচন হবে। আর এই দুটো ইস্যুতে যে দুটো মুখ বাংলাতে মানুষ দলমত নির্বিশেষে দেখেছে, একজন অভিজিৎ গাঙ্গুলি আর দ্বিতীয়জন সন্দেশখালী রেখা পাত্র। ওদের দল যাকে প্রার্থী দিয়েছে রেখা পাত্রকে আমাদের বলার কিছু নেই, দিয়েছে, কিন্তু দেখতে হবে যে ওদের দলেরই, আমরা কালকে সোশ্যাল মিডিয়াও দেখছিলাম, এমনি সংবাদ মাধ্যমেও দেখছিলাম, ওদের দলের মহিলারাই তার বিরোধিতা করছে। বিজেপি দল অন্তর্দ্বন্দ্বের দিন দাও, তৃণমূল দল অন্তর্দ্বন্দ্বের দিন দাও, তাদের এই অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ঘটবে। কার বহিঃপ্রকাশ ঘটছে? অর্থাৎ সংগঠন শক্ত পোক্ত শৃঙ্খলিত বলে যে প্রচার চালায় বিজেপি পার্টি, সেটা সঠিক নয়।
তৃণমূল যেমন প্রচার চালায় মমতা ব্যানার্জি শেষ কথা, সেটাও সঠিক না। আগামী দিনে পশ্চিমবাংলার সব জায়গায় জনতা শেষ কথা বলবে, তাই মায়েদের গর্জন, এবারের ভোটে তৃণমূলের হবে বিসর্জন। বিরোধী দলনেতা একটা জিনিসই বুঝিয়েছিলেন, মৃতপ্রায় এই সন্দেশখালী ইস্যুটাকে তারা একটা কৌশলেই পুনর্জন্ম দিয়ে দিয়েছেন। বিজেপি বিরোধীরা অবশ্য পাল্টা প্রচার করার চেষ্টা করেছিলেন যে প্রার্থী পায়নি বলেই রেখার মতো একজনকে প্রার্থী করেছেন নরেন্দ্র মোদীরা, তাই বিজেপির একাংশ সন্দেশখালীতে বিক্ষোভ দেখিয়েছেন। শুনলেন তো, চন্দ্রিমা ভট্টাচার্য একদম সেই দিকে ইঙ্গিত করলেন, বললেন যে ওদের প্রার্থী নিয়ে আমাদের কিছু বলার নেই, কিন্তু তা বলে ওই বিক্ষোভ নিয়েও যে বলার নেই এটা তো বললেন না, সেই জায়গাটা ঠিক তুলে ধরলেন। কিন্তু এই প্রধানমন্ত্রীর একটা ফোন, এই ফোনটা কিন্তু সেই বিক্ষোভের কাঁটাটাও কোথাও গিয়ে উপড়ে ফেললো। রেখা পাত্রকে প্রার্থী করায় যারা গতকাল সন্দেশখালীতে বিক্ষোভ দেখিয়েছিলেন, পোস্টারিং করেছিলেন, আজ কিন্তু তারা ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করেছেন। ফলে রেখা প্রার্থী হয়েছে বলে বিজেপিরই একটা অংশ বিক্ষুব্ধ বলে যে প্রচারের সুযোগটা চন্দ্রিমা ভট্টাচার্য বা অধর চৌধুরীরা পাচ্ছিলেন, এবার কিন্তু তারা সেই সুযোগটা হারালেন। আর বিজেপিও আরও জোর গলায় বলার সুযোগ পেয়ে গেল, জেতার জন্যই বসিরহাটে তারা রেখা পাত্রকে প্রার্থী করেছেন। গতদিনে যেটা হয়েছে, যে ভিডিওটা হয়েছে, তার জন্য আগে আমি রেখার কাছে ক্ষমা চাইছি, যে রেখাদির কাছে আমরা ক্ষমা চাইছি, যে সবাই মিলে আমরা যেটা করেছি, আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল, অন্য লোকেদের দ্বারাই আমাদেরকে ভুল বোঝাচ্ছিল, অন্য কোনো পার্টির থেকে আমাদেরকে ভুল বোঝাচ্ছিল, ভুল বোঝানোর পরে এটা করেছি। রেখা পাত্র আপনারা জানেন যে সন্দেশখালী যে আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম মুখ, সেই পার্টি তাকে প্রার্থী করেছে। সে অবশ্যই যে সে জিততে পারবে বলে তাকে পার্টি প্রার্থী করেছে, তো সে জিতবে, আমরা 100% আশাবাদী। এবং আমরা সব জায়গাতে এরকম যে ক্ষোভ বিক্ষোভ আছে সেগুলো সব সামনে দেবো। সচরাচর রাজনৈতিক দলগুলো কিন্তু নিজেদের কৌশলটাকে লুকিয়ে রাখে, কিন্তু শুভেন্দু অধিকারী গতকাল তো একদম ওই বললাম খুল্লা একদম খোলসা করে জানিয়ে দিয়েছেন যে বাংলার 42টা আসনে এবার তার দল কোন কৌশল নিয়ে, কোন স্ট্র্যাটেজি নিয়ে লড়াই করছে। বিরোধী দল নেতা তো বলছে, শুনলেন, এবারের লোকসভা ভোটটা তারা বাংলার শিক্ষা দুর্নীতি আর সন্দেশখালীর আন্দোলনের ওপর নির্ভর করে লড়বেন। অর্থাৎ তৃণমূলের সবথেকে বড় যে দুটো অস্বস্তি, সেই দুটো অস্বস্তিকেই লোকসভা ভোটে নিজেদের অস্ত্র করবে বিজেপি। একদিকে ন্যায় বিচার, অন্যদিকে অত্যাচার অবিচার। বিজেপির প্রচারের মূল সুর তার মানে এই দুটো ইস্যুতেই বাঁধা থাকবে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। রাজ্যের মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা দুর্নীতির দায়ে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত হয়ে 3 বিধায়ক, প্রাক্তন শিক্ষাকর্তা, এরা সব জেল খাটছেন। এই বিষয়টাকে প্রচারের হাতিয়ার করবে বলেই তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি, পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ এই গোটা বিষয়টায় তার মানে একটা অঙ্গাঙ্গিক জড়িত রয়েছেন তিনি। প্রত্যেকটা জায়গায় এই যে সিবিআই তদন্ত হয়েছে, ইডি তদন্ত হয়েছে, তার পেছনে তিনি। অর্থাৎ একটা সময় পর্যন্ত সাধারণ মানুষের কাছে ন্যায় বিচারের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, পরে রাজনীতির যোগে গোটা বিষয়টা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ অনেকেই পেয়ে গেছেন, অনেকেই আঙুল তুলছেন তার সেই তখনকার সিদ্ধান্তগুলোর দিকে। কিন্তু যে জায়গাটায় গোটা বিষয়টা পৌঁছে গেছে, তাতে তাকে যেভাবে বিজেপি এখন তুলে ধরতে চায়, অন্তত সেটা তো তুলে ধরতে কোনো অসুবিধা হবে না তাদের। তমলুকে প্রাক্তন বিচারপতি লড়তে নেমেছেন, কিন্তু রাজনীতিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইন্ডাকশন মানে পরিচয় পর্বটা কোথায় হয়েছিল একবার খেয়াল করে দেখুন তো। 9ই মার্চ শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভামঞ্চে, আর বারাসাতের সভায় মানে প্রধানমন্ত্রীর বারাসাতের সভায়, সেখানে তো তিনি এই রেখা পাত্রর সঙ্গে কথা বলেছিলেন। খেয়াল করে দেখুন, তাহলে এবার বুঝতে পারছেন দুটো জায়গায় প্রধানমন্ত্রীর দুটো সভা, আর দুটো সভায় দুটো মুখ। মানে এবার লোকসভা ভোটে বাংলায় যে ইস্যুগুলোকে কেন্দ্র করে লড়াই করবে বিজেপি, সেই ইস্যুগুলো কিন্তু প্রধানমন্ত্রী তার সভা থেকেই পরিষ্কার করে দিয়ে গেছেন। কিন্তু সবার বরাত তো আর ওই রেখাপাত্র বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো হয় না। অনেকেই আছেন যাদের ভোটে লড়ার ইচ্ছে থাকলেও তাদের দল টিকিট দেয় না। তাদের যেরকম অনেক কিছু বলার আছে, তেমন তাদের নিয়ে আমারও কিছু কথা বলার আছে, যে কথাগুলো আজ না বললেই নয়।
কতটা পথ পেরোলে তবে পথিক হওয়া যায়, কতটা কষ্ট করলে তবে কেষ্ট পাওয়া যায়। প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা, কিন্তু সবার কি জানা রুদ্রনীল ঘোষের? তিনি তো বোঝার চেষ্টাই করে যাচ্ছেন যে লোকসভা ভোটের টিকিট পাওয়ার জন্য আরও কতটা কষ্ট করতে হয়। রুদ্রনীল কি বলছে জানেন? গত কয়েক বছরে তিনি যে রাজনৈতিক দল করেন, মানে বিজেপি, তাদের জন্য নাকি প্রচুর পরিশ্রম করেছেন। ভবানীপুরের মতো একটা বিধানসভা আসন যেখানে হেভিওয়েট সব তৃণমূল নেতারা থাকেন, সেই নির্বাচনে প্রার্থী হয়েছেন। শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর ঘরের মাঠে মানে জেতা রীতিমতো কঠিন, এটা জেনেও কেন তিনি প্রার্থী হয়েছিলেন? তিনি কোথাও গিয়ে তার মানে চান্স নিয়েছিলেন, মানে কোথাও গিয়ে আত্মত্যাগ করেছিলেন বলা চলে দলের জন্য। তাতে নাকি তার জীবন এবং জীবিকা দুটোই ক্ষতিগ্রস্ত হয়েছে। তার কি মনে হয়েছিল যে পরে কোনো না কোনোভাবে তার দল ক্ষতিটা পূরণ করে দেবে? কিন্তু সেটা তো হলো না। ক্ষতিপূরণের বেঞ্চমার্ক যে লোকসভা ভোটের টিকিট, সেটা কি ঠিক বোঝাতে পেরেছিলেন বিজেপি নেতৃত্বকে? মানে রুদ্রনীল কি পেরেছিলেন বোঝাতে যে এত ত্যাগ স্বীকার করার বিনিময়ে তার চাহিদা খুব সিম্পল, খুব সহজ, জাস্ট একটা লোকসভা কেন্দ্রের টিকিট? আর সেই টিকিট না পাওয়াতেই তো রুদ্রনীল কষ্ট পেয়েছেন। কষ্টও বলবেন না তিনি বলেছেন মনটা খারাপ হয়েছে। দেখুন, মনটা খারাপ হলে অনেকে অনেক কিছু করে। রুদ্রনীল কী করে মন খারাপটা প্রকাশ করেছেন সেটা আমরা জানতে পেরেছি যখন তিনি ওই বিজেপির 67টা হোয়াটসঅ্যাপ গ্রুপ লেফট করেছেন। 67টা গ্রুপে জয়েন করা, সেখানে অ্যাক্টিভ থাকা, সেখানটা আবার এই ডিলিট করার মতো প্রত্যেকটা বিষয়ের পেছনে আবার অনেক পরিশ্রম আছে। এত পরিশ্রম করেও যদি কোথাও গিয়ে তার ফল না পাওয়া যায় তাহলে মন খারাপ তো হবেই। এখনও রাজ্যের 4টে আসনে বিজেপি প্রার্থী দেয়নি। এবার রুদ্র বলছেন যে এই 4টে আসনের কোনো একটাতেও যদি বিজেপি তাকে প্রার্থী করে তাহলে তার কষ্ট কিছুটা কমবে। এখনও 4টে সিটের প্রার্থী ঘোষণা বাকি। যদি 4টে সিটের মধ্যে দল আমাকে দেয়, মন খারাপ কমবে।